এবার শুরু হচ্ছে ভারতীয় সংবিধান। পঞ্চম অধ্যায় ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ আরম্ভ হচ্ছে। বিষয় সংক্ষেপ। অধিকার প্রতিটি ব্যক্তির মধ্যে যে অন্তর্নিহিত শক্তি রয়েছে তা কতকগুলি সুনির্দিষ্ট সুযোগ সুবিধা ছাড়া বিকশিত হতে পারে না। এটি পৃষ্ঠা নম্বর হচ্ছে 87। এই সুযোগ সুবিধাগুলি অধিকার নামে পরিচিত। অধ্যাপক হ্যারল্ড লাস্কিকে অনুসরণ করে বলা যায়, অধিকার হলো সমাজ জীবনের সেই সব সুযোগ সুবিধে যেগুলি ছাড়া কোনো ব্যক্তি তার ব্যক্তিত্বের সর্বোত্তম বিকাশ ঘটাতে পারে না। প্যারা শেষ, প্যারা আরম্ভ। অধিকারের ধারণার বিকাশ। নাগরিকরা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করার বিনিময়ে রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা ভোগ করে থাকে। পেরিক্লিসের গণতন্ত্রে, সফিস্টদের ব্যক্তি স্বাতন্ত্র্যের ধারণায়, রোমে প্রথম যুগের প্রজাতান্ত্রিক আইনের শাসনে, মধ্যযুগের দাস বিদ্রোহে, ষোড়শ শতকে ইউরোপের নবজাগরণে ও সংস্কার আন্দোলনে, সপ্তদশ শতকের গৌরবময় বিপ্লবে, অষ্টাদশ শতাব্দীর শিল্প বিপ্লবে, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে এবং ফরাসি বিপ্লবে অধিকারের ধারণা মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নানাভাবে বিকশিত হয়েছে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। অধিকারের নানান রূপ। অধিকারকে মূলত দুভাগে ভাগ করা যায়। নৈতিক এবং আইনগত অধিকার। নৈতিক অধিকার সামাজিক ন্যায়নীতি বোধকে কেন্দ্র করে গড়ে ওঠে। এগুলি ভঙ্গ করলে রাষ্ট্র কোনো শাস্তি দিতে পারে না। অন্যদিকে আইনগত অধিকার আইনের মাধ্যমে স্বীকৃত ও সংরক্ষিত হয়। এগুলি লঙ্ঘিত হলে রাষ্ট্র শাস্তি দিতে পারে। আইনগত অধিকার প্রধানত 4 ভাগে বিভক্ত: পৌর বা ব্যক্তিগত অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার এবং সামাজিক ও কৃষ্টিগত অধিকার। প্যারা শেষ, প্যারা আরম্ভ। মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণা। 1945 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মানবাধিকার সংক্রান্ত ধারণার উদ্ভব ঘটে। জাতিপুঞ্জের উদ্যোগে 1948 খ্রিস্টাব্দে গৃহীত হয় মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণা। অবশ্য রাষ্ট্রবিজ্ঞানীদের মতে মানবাধিকারের ধারণার বহু পূর্বে প্রাকৃতিক অধিকার তত্ত্ব এটি উদ্ধৃতির মধ্যে খুঁজে পাওয়া যায়। মানবাধিকার এমন এক অধিকার যা জন্মসূত্রে সব মানুষের সমানাধিকার ও সমমর্যাদার নীতিকে ঘোষণা করে। প্রতিটি মানুষের আত্মমর্যাদা সহ জীবনধারণ, স্বাধীনভাবে বাঁচা এবং সমতা ও সমমর্যাদার অধিকার হলো মানবাধিকার। প্যারা শেষ, প্যারা আরম্ভ। মৌলিক কর্তব্য। আধুনিক যুগে অধিকারের পাশাপাশি কর্তব্যের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। কর্তব্যহীন অধিকার বলে কিছু থাকতে পারে না। অনুরূপভাবে অধিকারহীন কর্তব্যও কাম্য নয়। রাষ্ট্র ব্যবস্থায় উভয়ই একান্তভাবে অপরিহার্য। রাষ্ট্র যেমন নাগরিকদের জন্য অধিকারের স্বীকৃতি দিয়ে তাকে যথাযথভাবে সুরক্ষিত রেখে তার দায়িত্ব পালন করে, নাগরিকদেরও তেমনি রাষ্ট্রের প্রতি কর্তব্য রয়েছে। অধ্যাপক হ্যারল্ড লাস্কি বলেছেন, যে কর্তব্য পালন করবে না সে অধিকার ভোগ করতে পারবে না। প্রসঙ্গত বলা যায়, আমাদের দেশের সংবিধান যখন চালু করা হয় তখন নাগরিকের কর্তব্যের বিষয়টি সংবিধানে উল্লিখিত ছিল না। পরে 42তম সংশোধনীর 1976 সালের সাহায্যে নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যের সংখ্যা হল 11টি। পৃষ্ঠা 88। এখানেই শেষ হলো বিষয় সংক্ষেপ। এরপর আরম্ভ হচ্ছে পৃষ্ঠা 88-তে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। টাইপ 2। প্রতি প্রশ্নের মান 4। 1 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারের সংজ্ঞা এবং এর প্রকৃতি বিশ্লেষণ করো। মৌলিক অধিকারের সংজ্ঞা: মানব জীবনের মৌলিক প্রয়োজনগুলি যেসব অধিকারের সাহায্যে পূরণ হয়ে থাকে সেগুলিকে মৌলিক অধিকার বলে অভিহিত করা হয়। মৌলিক অধিকার বলতে সাধারণভাবে সেই সব অধিকারকে বোঝায় যেগুলি নাগরিকদের ব্যক্তিসত্তার বিকাশে একান্তভাবে অপরিহার্য। এই কারণে মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়। অধ্যাপক জোহারির ভাষায়,
উদ্ধৃতি আরম্ভ, আ ফান্ডামেন্টাল রাইট মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যান ইন্টারেস্ট প্রোটেক্টেড বাই দ্য হায়ার ল অফ ল্যান্ড। উদ্ধৃতি শেষ। বন্ধনীর মধ্যে মৌলিক অধিকার হলো এমন এক ধরনের অধিকার যা দেশের সর্বোচ্চ আইনের দ্বারা সুরক্ষিত। বন্ধনী শেষ। প্যারা শেষ। প্যারা আরম্ভ। মৌলিক অধিকারের প্রকৃতি। সংবিধান বিশেষজ্ঞ দুর্গাদাস বসুর বক্তব্য হল, সাধারণ অধিকারগুলিকে যেভাবে সংসদে সাধারণ আইন পাশের পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের মাধ্যমে পরিবর্তন করা যায়, মৌলিক অধিকারগুলিকে সেভাবে পরিবর্তন করা যায় না। এই কারণে এই অধিকারগুলিকে মৌলিক বলা হয়। মৌলিক অধিকারগুলিকে পরিবর্তন করতে গেলে সংবিধান সংশোধন করতে হয়। সংবিধান সংশোধন ছাড়া মৌলিক অধিকার পরিবর্তন করা যায় না। 1950 খ্রিস্টাব্দে A.K. গোপালন বনাম মাদ্রাজ রাজ্য মামলার রায় দিতে গিয়ে বিচারপতি পাতঞ্জলি শাস্ত্রী বলেন, মৌলিক অধিকারগুলি এই কারণে মৌলিক যে এগুলি শাসন বিভাগ ও আইন বিভাগের এখতিয়ারের বাইরে রয়েছে। মৌলিক অধিকারগুলি সংবিধান কর্তৃক সংরক্ষিত এবং আদালত কর্তৃক বিশেষভাবে বলবৎযোগ্য। স্বাভাবিক অবস্থায় সুপ্রিম কোর্ট সংবিধানের 32 নম্বর ধারা অনুসারে এবং হাইকোর্ট 226 নম্বর ধারা অনুসারে লেখ বন্ধনীর মধ্যে রাইট, নির্দেশ, বন্ধনীর মধ্যে ডাইরেকশন, বন্ধনীর পর ও আদেশ, বন্ধনীর মধ্যে অর্ডার জারি করে মৌলিক অধিকার বলবৎ করার ব্যবস্থা নিতে পারে। কেন্দ্র বা রাজ্য আইনসভার কোনো আইন সংবিধানের 3য় অধ্যায় বর্ণিত মৌলিক অধিকারগুলির বিরোধী হলে সেই আইনকে বাতিল করে দিয়ে মৌলিক অধিকারগুলির পবিত্রতা রক্ষার দায়িত্ব আদালতের হাতে দেয়া হয়েছে। সাধারণ অধিকারগুলিকে এই ধরনের কোনো মর্যাদা দেওয়া হয় না। সাধারণ অধিকারগুলি সাধারণ আইন দ্বারা সংরক্ষিত হয়। প্যারা শেষ। 1 নম্বর প্রশ্নের উত্তরও শেষ। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলিকে লিপিবদ্ধ করার কারণগুলি কি? ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার সমূহকে লিপিবদ্ধ করার কারণ। মৌলিক অধিকারগুলিকে সংবিধানে লিপিবদ্ধ করার প্রয়োজন আছে কিনা সেই সম্পর্কে সংবিধান বিশেষজ্ঞরা একমত নন। ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলিকে লিপিবদ্ধ করার ক্ষেত্রে কতগুলি কারণ দেখানো হয়। প্যারা 1, গণতান্ত্রিক অধিকারের সংরক্ষণ। সংবিধান বিশেষজ্ঞদের মতে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারকে সংরক্ষণ করার জন্য মৌলিক অধিকারগুলিকে লিপিবদ্ধ করা জরুরি। মৌলিক অধিকার লিপিবদ্ধ হওয়ার ফলে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সেগুলির বাস্তব রূপায়ণে বাধ্য থাকে। শুধু তাই নয়, আদালতও মৌলিক অধিকারগুলির তত্ত্বাবধানের জন্য উপযুক্ত দায়িত্ব পালন করে। অনেকে মনে করেন যে নাগরিকদের মৌলিক অধিকারগুলি দেশের সর্বোচ্চ আইন সংবিধানের মাধ্যমে সংরক্ষিত থাকে বলে শাসক গোষ্ঠী বা ক্ষমতাসীন দলের পক্ষে এগুলির ওপর অযথা হস্তক্ষেপ করা সম্ভব হয় না। সংবিধানে উল্লিখিত থাকে বলেই মৌলিক অধিকারগুলি সংরক্ষিত থাকে। প্যারা শেষ। 2 নম্বর, গণচেতনার সৃষ্টি। সংবিধান বিশেষজ্ঞদের মতে মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ আছে বলেই জনগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার সুযোগ পায়। অধিকারগুলির বাস্তব প্রয়োগ এবং সীমাবদ্ধতা সম্পর্কে তাদের এক স্পষ্ট ধারণা তৈরি হয়। প্যারা শেষ। 3 নম্বর, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা। মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ হওয়ায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষিত হয় বলে অনেকে মনে করেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রকৃতপক্ষে সংখ্যাগরিষ্ঠের শাসন ব্যবস্থা। এক্ষেত্রে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ না থাকলে সংখ্যালঘুদের স্বার্থহানির আশঙ্কা থাকে। প্যারা শেষ। 4, আইনের মর্যাদা লাভ। দেশের সর্বোচ্চ আইন সংবিধানে লিপিবদ্ধ থাকার ফলে নাগরিক অধিকারগুলি মৌলিক আইনের মর্যাদা লাভ করে। এর ফলে ব্যক্তি, প্রতিষ্ঠান, সংঘ, সমিতি, এমনকি সরকার পর্যন্ত মৌলিক অধিকারগুলির মর্যাদা সংরক্ষণে বাধ্য হয়। এছাড়া সংবিধানে লিপিবদ্ধ হওয়ার মৌলিক অধিকারগুলি আদালতের কাছেও বিশেষ মর্যাদা অর্জন করে। প্যারা শেষ। 2 নম্বর প্রশ্নটি পয়েন্টগুলি একটি ছকে দেখানো হয়েছে। ছকের মাঝের বৃত্তে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারসমূহকে লিপিবদ্ধ করার কারণ।
এক, গণচেতনার সৃষ্টি। 2, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা। 3, আইনের মর্যাদা লাভ। এবং 4, গণতান্ত্রিক অধিকারের সংরক্ষণ। এখানেই 2 নম্বর প্রশ্নের উত্তর শেষ। আরম্ভ হচ্ছে 3 প্রশ্নের নম্বর হচ্ছে 3 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর, ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য। অধিকার বলতে সমাজ জীবনের এমন সব শর্তাবলীকে বোঝায় যেগুলির অভাবে কোনো মানুষের পক্ষেই তার অন্তর্নিহিত গুণাবলী বিকশিত করা সম্ভব নয়। কিন্তু সব অধিকারই মৌলিক নয়। মৌলিক অধিকার হলো সেই সব অধিকার যেগুলি মানুষের মৌল প্রয়োজন পূরণ করে। এ কারণেই ভারতীয় সংবিধানের 3য় অধ্যায় নাগরিকদের মৌলিক অধিকারগুলিকে লিপিবদ্ধ করা হয়েছে। ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্যসমূহ প্যারা আরম্ভ 1, সামাজিক ও রাজনৈতিক। ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলির প্রথম বৈশিষ্ট্য হল অধিকারগুলির চরিত্রগত দিক থেকে মূলত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকারের ওপর কোনো গুরুত্ব আরোপ করা হয়নি। সংবিধান প্রণেতাগণ অর্থনৈতিক অধিকার হিসেবে সম্পত্তির অধিকারকে গুরুত্ব দিলেও 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। প্যারাশেষ 2, অবাধ নয়। ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি অবাধ ও অনিয়ন্ত্রিত নয়। সামাজিক শৃঙ্খলা, জাতীয় ঐক্য ও সংহতি, বিদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা, জনস্বার্থ ইত্যাদি কারণে মৌলিক অধিকারের ওপর বাধা নিষেধ আরোপ করা যায়। এছাড়া প্রয়োজন বোধে রাষ্ট্র নাগরিকদের অধিকারের ওপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে। প্যারাশেষ 3, আদালত কর্তৃক বলবৎযোগ্য। ভারতে নাগরিকদের মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য, অর্থাৎ কোনো নাগরিক তার অধিকার থেকে বঞ্চিত হলে আদালতে আবেদন করতে পারে এবং আদালত তা পুনর্বহালের ব্যবস্থা করে। এছাড়া সংবিধানের 13 নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে কোনো আইন প্রণীত হলে তা বাতিল হয়ে যায়। প্যারাশেষ 4, সার্বজনীন নয়। ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত মৌলিক অধিকারের কতকগুলি কেবল ভারতীয় নাগরিকরাই ভোগ করতে পারে, যেমন মতামত প্রকাশের স্বাধীনতা, চাকরির ক্ষেত্রে সমানাধিকার ইত্যাদি। আবার কতগুলো মৌলিক অধিকার আছে যেগুলি নাগরিক ও বিদেশি নির্বিশেষে সকলেই ভোগ করতে পারে, যেমন আইনের চোখে সমানাধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রভৃতি। প্যারাশেষ 5, সংশোধনযোগ্য। ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি সংশোধনযোগ্য, অলঙ্ঘনীয় নয়। 1971 খ্রিস্টাব্দে 24তম সংশোধন দ্বারা সংসদের হাতে মৌলিক অধিকার সংশোধনের ক্ষমতা ন্যস্ত করা হয়। এই ক্ষমতা বলে সংসদ 44তম সংবিধান সংশোধন করে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেয়। প্যারাশেষ 6, ধর্মনিরপেক্ষ। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি অসাম্প্রদায়িক। স্বীকৃত অধিকারসমূহের মাধ্যমে কোনো বিশেষ ধর্ম ও সম্প্রদায়ের অনুকূলে বৈষম্যমূলক আচরণের ব্যবস্থা করা হয়নি। প্যারাশেষ 7, সংখ্যালঘু ও অনুন্নত সম্প্রদায়ের জন্য বিশেষ ব্যবস্থা। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের অধ্যায় সংখ্যালঘু ও অনুন্নত শ্রেণীর জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা আছে। তফসিলি জাতি, উপজাতি ও জাতি, অন্যান্য অনুন্নত সম্প্রদায় ও ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের জন্য এই সুযোগ প্রসারিত করা হয়েছে। প্যারাশেষ 8, ইতিবাচক ও নেতিবাচক। ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলিকে ইতিবাচক ও নেতিবাচক এই দুটি শ্রেণীতে ভাগ করা যায়। ইতিবাচক অধিকার বলতে সেই অধিকারগুলিকেই বোঝায় যেগুলির মাধ্যমে জনগণকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যেমন ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার প্রভৃতি। আর নেতিবাচক অধিকার হলো সেই অধিকার যেগুলি রাষ্ট্রকে কোনো কিছু করা থেকে বিরত করে। দৃষ্টান্তস্বরূপ আইনের দৃষ্টিতে সমানাধিকার ও আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার ইত্যাদির কথা উল্লেখ করা যায়। এখানে উত্তরটি শেষ, 3 নম্বর উত্তর। এই উত্তরটি একটি ছকের মাধ্যমে দেখানো হয়েছে। ছকের মাঝখানে মৌলিক অধিকারের বৈশিষ্ট্যসমূহ: 1, সামাজিক ও রাজনৈতিক। 2, অবাধ নয়। 3, আদালত কর্তৃক বলবৎযোগ্য। 4, সর্বজনীন নয়।
5 সংশোধনযোগ্য, 6 ধর্মনিরপেক্ষ, 7 সংখ্যালঘু ও অনুন্নত সম্প্রদায়ের জন্য বিশেষ ব্যবস্থা এবং 8 হচ্ছে ইতিবাচক ও নেতিবাচক। উত্তর শেষ বক্সের মধ্যে মন্তব্য। উপর্যুক্ত বৈশিষ্ট্যসমূহের পরিপ্রেক্ষিতে একথা বলা যায় যে ভারতের সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারসমূহের প্রকৃতি মূলত সামাজিক ও রাজনৈতিক। অর্থনৈতিক অধিকারের কোনো স্বীকৃতি নেই। অর্থনৈতিক অধিকারের স্বীকৃতি ছাড়া অধিকারের ধারণা সম্পূর্ণ হতে পারে না। মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য হলে সংবিধান সংশোধনের মাধ্যমে অধিকারগুলিকে পরিবর্তন বা বাতিল করা যায়। সুতরাং সংবিধানে মৌলিক অধিকারগুলিকে বিশেষ মর্যাদা প্রদানের চেষ্টা করা হলেও বর্তমানে মৌলিক অধিকার এই মর্যাদা হারাতে চলেছে বলে মনে করা হয়। বক্স মধ্যে মন্তব্য শেষ, প্রশ্নের উত্তরও শেষ। আরম্ভ হচ্ছে 4 নম্বর প্রশ্ন। ভারতের সংবিধানে প্রদত্ত সাম্যের অধিকারটি আলোচনা করো। উত্তর, ভারতের সংবিধানে প্রদত্ত সাম্যের অধিকার। ভারতীয় সংবিধানে 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার ঘোষিত ও স্বীকৃত হয়েছে। এটি একটি ছকে দেখানো হয়েছে। ছকের মাঝখানে ভারতীয় সংবিধানের প্রদত্ত সাম্যের অধিকার। প্রথম, আইনগত সাম্য প্রতিষ্ঠা। এটি আবার 2টি ভাগে দেখানো হয়েছে। আইনের দৃষ্টিতে সমতা। 2 হচ্ছে আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। দ্বিতীয় হচ্ছে বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধকরণ। তৃতীয়, সরকারি চাকুরির ক্ষেত্রে সমানাধিকার। এটা আবার 3টি পয়েন্টে দেখানো হয়েছে। প্রথম পয়েন্ট, অনুন্নত শ্রেণীর জন্য সরকারি চাকরি সংরক্ষিত। দ্বিতীয় পয়েন্ট, চাকরি সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের জন্য সংরক্ষণ। তৃতীয় পয়েন্ট, বসবাসযোগ্যতাকে আবশ্যিক শর্ত হিসেবে আরোপ। চতুর্থ ভাগ অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ এবং পঞ্চম হচ্ছে উপাধি নিষিদ্ধকরণ। পৃষ্ঠা 90। 1, আইনগত সাম্য প্রতিষ্ঠা। সংবিধানের 14 নম্বর ধারায় 2টি অধিকারের উল্লেখ রয়েছে। 1, আইনের দৃষ্টিতে সমতা। এটি আইনের দৃষ্টিতে সমতার অর্থ হল সব নাগরিক আইনের চোখে সমান। ক্ষমতা, পদমর্যাদা ও অবস্থা নির্বিশেষে কোনো ব্যক্তি দেশের আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু ভারতীয় সংবিধানে আইনের দৃষ্টিতে সমতা নীতির কয়েকটি উল্লেখযোগ্য ব্যতিক্রম রয়েছে। যেমন 1, সাধারণ নাগরিকের তুলনায় পুলিশ কর্মচারীরা ব্যাপক ক্ষমতা ভোগ করে থাকেন এবং 2, সংবিধানের 36 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না। প্যারাশেষ 2, আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। আইনসমূহ কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারের মাধ্যমে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আইন সমভাবে প্রযুক্ত হবে। এই অধিকারের অর্থ হল লোকের অবস্থা বা প্রকৃতির বিভিন্নতা বিচার করে প্রত্যেক আইনকে সব ব্যক্তির ক্ষেত্রে সমভাবে প্রয়োগ করতে হবে। অবশ্য রাষ্ট্র যুক্তিযুক্তভাবে বিভিন্ন ব্যক্তিকে শ্রেণীবিভক্ত করতে পারে এবং পৃথক পৃথক শ্রেণীর জন্য রাষ্ট্র পৃথক আইন প্রণয়ন করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, প্রত্যেকে সমানভাবে কর দেবে এরূপ নয়। আয়কর নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তিগণকে আয়ের পরিমাণ অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করে বিভিন্ন হারে আয়কর ধার্য করা হয়। প্যারাশেষ 2, বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধকরণ। সংবিধানে 15 নম্বর ধারায় বলা হয়েছে যে ধর্ম, জাতি, বর্ণ, স্ত্রী, পুরুষ এবং জন্ম স্থানজনিত কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্যমূলক আচরণ করবে না। এছাড়া কোনো নাগরিককে উপযুক্ত যে কোনো কারণের জন্য দোকান, সাধারণের ব্যবহার্য রেস্তোরাঁ, হোটেল ও প্রমোদস্থলে প্রবেশ এবং রাষ্ট্র কর্তৃক পূর্ণভাবে বা আংশিকভাবে তৈরি করা কূপ, জলাশয়, স্নানের ঘাট, রাস্তা, আশ্রয়স্থল ব্যবহার করার অধিকার থেকে বঞ্চিত করা চলবে না। তবে রাষ্ট্র নারী, শিশু ও সামাজিক বা শিক্ষাগত দিক থেকে অনগ্রসর শ্রেণীসমূহ, তফসিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে পারে।
প্যারাশেষ ৩ সরকারি চাকুরির ক্ষেত্রে সমানাধিকার। ১৬ নম্বর ধারায় বলা হয়েছে সরকারি চাকুরির ক্ষেত্রে জাতি, ধর্ম, স্ত্রী, পুরুষ, বংশধারা, বর্ণ, জন্মস্থান বা বাসস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করা চলবে না। নিয়োগ ছাড়াও যা বেতন, পদোন্নতি, ছুটি, পেনশন প্রভৃতি ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। অবশ্যই এই অধিকারে কিছু ব্যতিক্রম আছে, যেমন ড্যাশ রোমান 1 অনুন্নত শ্রেণীর জন্য সরকারি চাকুরি সংরক্ষণ। রাষ্ট্র প্রয়োজনে মনে করলে কোনো বিশেষ অনুন্নত শ্রেণীর জন্য সরকারি চাকুরি সংরক্ষণ করতে পারে। সরকারি চাকুরিতে তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর বন্ধনীর মধ্যে ওবিসি শ্রেণীর জন্য সংরক্ষণ ব্যবস্থা করা কথা এখানে উল্লেখ করা যায়। রোমান 2 চাকরির সংশ্লিষ্ট ধর্মাবলম্বীর জন্য সংরক্ষণ। ধর্ম বা ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত চাকুরি সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। রোমান 3 বসবাস যোগ্যতাকে আবশ্যিক শর্ত হিসেবে আরোপ। সংসদ আইন করে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলে বসবাসগত যোগ্যতাকে আবশ্যিক শর্ত হিসেবে আরোপ করতে পারে। প্যারাশেষ ৪ অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ। ১৭ নম্বর ধারায় অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে। সংসদে ১৯৫৫ খ্রিস্টাব্দে অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ করা হয়। এর দ্বারা অস্পৃশ্যতা আচরণকারীদের শাস্তির বিধান লিপিবদ্ধ হয়েছে। ৫ নম্বর উপাধি নিষিদ্ধকরণ। সংবিধানে ১৮ নম্বর ধারায় নাগরিকদের মধ্যে গণতন্ত্র সুলভ সাম্য প্রতিষ্ঠাকল্পে বলা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক দেশি বা বিদেশি পদবি বা উপাধি গ্রহণ করতে পারবে না, কিন্তু সামরিক বা শিক্ষা সংস্কৃতিমূলক উপাধির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এখানেই ৪ নম্বর প্রশ্নের উত্তর শেষ। আরম্ভ হচ্ছে ৫ নম্বর প্রশ্ন। প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আরম্ভ হচ্ছে ৫ নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর, ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার। ভারতীয় সংবিধানের ১৯ থেকে ২২ নম্বর ধারায় স্বাধীনতার অধিকার ঘোষণা করা হয়েছে। এটি একটি ছকে দেখানো হলো। বলা আছে ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার। ছকের হেডিং প্রথম ১৯ নম্বর ধারা। ১৯ নম্বর ধারায় আবার সাব হেডিং আছে বাক ও মতামত। এক হচ্ছে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার। রোমান ২ হচ্ছে সমবেত হওয়ার অধিকার। রোমান ৩ হচ্ছে সংঘ বা সমিতি গঠনের অধিকার। রোমান ৪ হচ্ছে চলাফেরা ও বসবাসের অধিকার এবং রোমান ৫ হচ্ছে বৃত্তি ও পেশা গ্রহণ বা ব্যবসা বাণিজ্যের অধিকার। দ্বিতীয় ২০ নম্বর ধারা, তৃতীয় ২১ নম্বর ধারা এবং চতুর্থ ২২ নম্বর ধারা। ছক শেষ। ১৯ নম্বর ধারা। এই ধারায় ৬ দফা স্বাধীনতার অধিকার ঘোষিত হয়েছে। সেগুলি হলো ড্যাশ রোমান ১ বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার। এটি থার্ড ব্র্যাকেটে ১৯ ফার্স্ট ব্র্যাকেটে ১ ফার্স্ট ব্র্যাকেটে ক নম্বর ধারা, থার্ড ব্র্যাকেট শেষ, কমপ্লিট। আরম্ভ। বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার অনুসারে নাগরিকরা নিজস্ব বিবেক, বুদ্ধি, মতাদর্শ ও ধ্যানধারণা অনুযায়ী লিখিত বা মৌখিকভাবে স্বাধীন মতামত প্রকাশ করতে পারে। তবে ড্যাশ ১ ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা, ২ রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা, ৩ বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা, ৪ দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, ৫ স্বাধীনতা, শ্লীলতা বা নৈতিকতা সংরক্ষণ, ৬ আদালত অবমাননা প্রতিরোধ করা, ৭ মানহানি প্রতিরোধ করা, ৮ অপরাধমূলক কাজে প্ররোচনা দেওয়া বন্ধ করা ইত্যাদি কারণে রাষ্ট্র বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার উপর যুক্তিসঙ্গত বাধানিষেধ আরোপ করতে পারে। প্যারা শেষ। প্যারা আরম্ভ। সমবেত হওয়ার অধিকার রোমান ২। এটি থার্ড ব্র্যাকেটে ১৯-১
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে খ নম্বর ধারা, থার্ড ব্র্যাকেট শেষ। ভারতীয় নাগরিকদের সমবেত হওয়ার অধিকার স্বীকার করা হয়েছে। অবশ্য সমবেত হওয়ার অধিকারের উপর কিছু যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপিত হয়েছে। সেগুলি হলো: 1, সভা সমাবেশে শান্তিপূর্ণ হবে। 2, নিরস্ত্রভাবে সমবেত হতে হবে। 3, জনশৃঙ্খলা এবং সার্বভৌমিকতা ও সংহতির স্বার্থে রাষ্ট্র যে কোনো সমাবেশের ওপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে। প্যারা শেষ। রোমান 3, প্যারা আরম্ভ। সংঘ বা সমিতি গঠনের অধিকার। এটি থার্ড ব্র্যাকেট 19, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গ নম্বর ধারা, থার্ড ব্র্যাকেট কমপ্লিট। ভারতীয় নাগরিকরা যে কোনো সংঘ বা সমিতি স্বাধীনভাবে গঠন করতে পারে। সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, খেলাধুলা ইত্যাদি ক্ষেত্রে সংঘ বা সমিতি গঠন করা ছাড়াও রাজনৈতিক দল এবং শ্রমিক সংঘ গঠন এই অধিকার অন্তর্ভুক্ত। এই অধিকারের ওপর বাধা নিষেধ আরোপ করে সংবিধানে বলা হয়েছে যে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং নীতি বিগড়িত উদ্দেশ্যে গঠিত সংঘ বা সমিতির উপর রাষ্ট্র যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। এছাড়া ভারতের সার্বভৌমিকতা ও সংহতির স্বার্থেও এই অধিকারটি নিয়ন্ত্রিত হতে পারে। প্যারা শেষ। রোমান 4, চলাফেরা ও বসবাসের অধিকার। এটি থার্ড ব্র্যাকেট 19, ফার্স্ট ব্র্যাকেট 1, ফার্স্ট ব্র্যাকেট খ ও ফার্স্ট ব্র্যাকেট 1 নম্বর ধারা, এটা থার্ড ব্র্যাকেট কমপ্লিট। ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার 19-1 ঘ নম্বর ধারা এবং ভারতীয় ভূখণ্ডের যে কোনো অঞ্চলে বসবাস করার অধিকার ভারতীয় নাগরিকদের 19-1 নম্বর ধারায় অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার রূপে স্বীকৃত। তবে জনস্বার্থে এবং তফসিলি উপজাতিদের স্বার্থের সংরক্ষণের উদ্দেশ্যে রাষ্ট্র এই দুটি অধিকারের উপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে। প্যারা শেষ। রোমান 5, বৃত্তি, পেশা বা ব্যবসা বাণিজ্যের অধিকার। থার্ড ব্র্যাকেট 19 ফার্স্ট ব্র্যাকেটে 1 নম্বর ধারা, থার্ড ব্র্যাকেট শেষ। যে কোনো বৃত্তি, পেশা গ্রহণ বা ব্যবসা বাণিজ্যের অধিকার প্রতিটি ভারতীয় নাগরিকের হাতে তুলে দেওয়া হয়েছে। এই অধিকারটিও কিছু বাধা নিষেধের নিয়ন্ত্রণে রয়েছে, যেমন জনস্বার্থ রক্ষায় প্রয়োজন হলে রাষ্ট্র উপযুক্ত নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। বিভিন্ন বৃত্তি বা পেশার ক্ষেত্রে রাষ্ট্র প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ করে দিতে পারে ইত্যাদি। প্যারা শেষ। 20 নম্বর ধারা। 20-1 নম্বর ধারায় বলা হয়েছে যে দেশের প্রচলিত আইন অমান্য করার অপরাধ ছাড়া কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না। একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার অভিযুক্ত ও দণ্ডিত করা যাবে না। থার্ড ব্র্যাকেটে 20-2 নম্বর ধারা, থার্ড ব্র্যাকেট শেষ। কোনো অভিযুক্ত ব্যক্তিকে আদালতে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। থার্ড ব্র্যাকেটে 20-3 নম্বর ধারা, থার্ড ব্র্যাকেট শেষ। 21 প্যারা শেষ। 21 নম্বর ধারা। 21 নম্বর ধারায় বলা হয়েছে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। এছাড়া 2002 খ্রিস্টাব্দে 46তম সংবিধান সংশোধনী অনুযায়ী 21 ক নামে নতুন একটি ধারা সংযোজিত করে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দান করা হয়েছে। এই ধারণায় ঘোষণা করা হয়েছে রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়সী বালক বালিকাদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে। প্যারা শেষ। 22 নম্বর ধারা। সংবিধানে 22 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেফতারের কারণ জানাতে হবে। আটক ব্যক্তিকে তার আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এছাড়া গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে। তবে শত্রু ভাবাপন্ন বিদেশি এবং নিবর্তনমূলক আটক আইনে ধৃত ব্যক্তিদের ক্ষেত্রে উল্লিখিত নিয়মগুলি কার্যকর হবে না। প্যারা শেষ। স্বাধীনতার অধিকারের সীমাবদ্ধতা। বস্তুতপক্ষে পৃথিবীর কোনো রাষ্ট্রই তার নাগরিকদের
তার নাগরিকদের অবাধ স্বাধীনতার অধিকার দিতে পারে না। ভারতের সংবিধানে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা, রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা, জনস্বার্থ ও জনশৃঙ্খলা রক্ষা প্রভৃতি বৃহত্তর জাতীয় স্বার্থে 19 নং ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির ওপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্যারা শেষ। 5 নম্বর প্রশ্নের উত্তরও শেষ। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। উত্তর, ভারতীয় সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার। ভারতে 42তম সংবিধান সংশোধনের সাহায্যে সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজন করা হয়েছে। এক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার অর্থ হল সব ধর্মের প্রতি সমান মর্যাদা প্রদর্শন। সংবিধানের 25 থেকে 28 নং ধারায় ভারতীয় নাগরিকদের জন্য ধর্মীয় স্বাধীনতার অধিকার ঘোষিত হয়েছে। 1. প্যারা শেষ। 1. ধর্ম পালন ও ধর্ম প্রচারের স্বাধীনতা। সংবিধানের 25-এর 1 নম্বর ধারায় বলা হয়েছে, বিবেকের স্বাধীনতা এবং ধর্ম শিক্ষা, ধর্ম পালন ও ধর্ম প্রচারের স্বাধীনতা সব নাগরিকের রয়েছে। তবে জনস্বার্থ, জনশৃঙ্খলা বা সামাজিক নীতিবোধ এবং অন্যান্য মৌলিক অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র এই অধিকারকে নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া কোনো বিশেষ আচার অনুষ্ঠান কোনো ধর্মের অঙ্গ কিনা তা বিচার করার ক্ষমতা আদালতের রয়েছে বলে সুপ্রিম কোর্ট 1944 খ্রিস্টাব্দে হানিফ কুরেশি বনাম বিহার রাজ্য মামলার রায় দেন। 25 নম্বরের 2-এর ক নম্বর ধারায় বলা হয়েছে, ধর্মাচরণের সঙ্গে জড়িত অর্থনৈতিক ও রাজনৈতিক বা অন্যান্য ধর্মনিরপেক্ষ কার্যাবলী নিয়ন্ত্রণ করার অধিকার রাষ্ট্রের রয়েছে। তাছাড়া সামাজিক কল্যাণ সাধন ও সমাজ সংস্কারের উদ্দেশ্যে রাষ্ট্র প্রয়োজন মতো আইন প্রণয়ন করে পৃষ্ঠা 92 ধর্মীয় অধিকারের হস্তক্ষেপ করতে পারে। 25-এর 2-এর খ নম্বর ধারায় বলা হয়েছে, হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে সব হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তির জন্য উন্মুক্ত রাখতে রাষ্ট্র আইন প্রণয়ন করতে পারে। সংবিধানে হিন্দু শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে। এতে শিখ, জৈন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্যারা শেষ। প্যারা আরম্ভ। 2. ধর্মীয় সম্প্রদায় ও ধর্মীয় গোষ্ঠীগুলির স্বাধীনতা। সংবিধানের 26 নম্বর ধারা অনুযায়ী প্রতিটি ধর্মীয় সম্প্রদায় বা ধর্মীয় গোষ্ঠীকে কয়েকটি অধিকার দেওয়া হয়েছে। সেগুলি হল রোমান 1 ধর্ম বা দানের উদ্দেশ্যে সংস্থা স্থাপন ও রক্ষণাবেক্ষণ। রোমান 2 নিজেদের ধর্মীয় কার্যকলাপ নিজেরাই পরিচালনা করা। রোমান 3 স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন ও ভোগ দখল করা এবং রোমান 4 আইন অনুযায়ী নিজস্ব সম্পত্তি পরিচালনা করা। তবে রাষ্ট্র জনস্বাস্থ্য ও আইন শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষার জন্য যে কোনো ধর্মীয় সম্প্রদায় বা ধর্মীয় গোষ্ঠীর এই অধিকারগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে। প্যারা শেষ। 3. কর আদায় সংক্রান্ত বিধিনিষেধ। সংবিধানের 27 নম্বর ধারায় ঘোষণা করা হয়েছে যে ধর্ম বা ধর্ম সম্প্রদায়ের প্রসার বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে কর দিতে বাধ্য করা যাবে না। প্যারা শেষ। প্যারা আরম্ভ। 4. শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষার বিধিনিষেধ। সংবিধানে 28 নং ধারায় বলা হয়েছে যে যেসব শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি সরকারি সাহায্যে পরিচালিত হয় সেখানে ধর্মশিক্ষা দেওয়া যাবে না। এছাড়া সরকার কর্তৃক স্বীকৃত বা আংশিকভাবে সরকারি অর্থে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে বা অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর অভিভাবকদের বিনা অনুমতিতে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা যাবে না। সম্পূর্ণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্য ধর্মশিক্ষা নিষেধ করা হয়নি। বলা হয়েছে, রাষ্ট্রের দ্বারা পরিচালিত হলেও কোনো দাতা বা অছির উইলে ধর্ম বিষয়ে শিক্ষাদানের কথা উল্লিখিত থাকলে সেখানে ধর্মশিক্ষা দেওয়া যাবে। প্যারা শেষ। 6 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে সংরক্ষিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে আলোচনা করো।
উত্তর, ভারতীয় সংবিধানে সংরক্ষিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। সংবিধানে মৌলিক অধিকারগুলির উল্লেখই যথেষ্ট নয়, শাসন বিভাগ ও আইন বিভাগের হাতে থেকে অধিকারগুলিকে রক্ষা করার ব্যবস্থাও সংবিধানে থাকা বাঞ্ছনীয়, অন্যথায় নাগরিকদের অধিকারগুলি মূল্যহীন হয়ে পড়ে। ভারতীয় সংবিধান প্রণেতাগণ এই বিষয়টি ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছিলেন। এ কারণে ভারতীয় সংবিধানে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে গুরুত্ব সহকারে স্থান দেওয়া হয়েছে। ডব্লিউ.বি.আর. আম্বেদকর সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে সংবিধানের প্রাণকেন্দ্র বলে বর্ণনা করেছেন। ভারতীয় সংবিধানের ৩২ নং ও ২২৬ নং ধারাতে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার উল্লেখ আছে। সংবিধানের ৩২ নং ও ২২৬ নং ধারা। ভারতীয় সংবিধানের ৩২ নং ধারা অনুযায়ী ভারতীয় নাগরিকগণ কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তা বলবৎ ও কার্যকর করার জন্য সুপ্রিম কোর্টের নিকট আবেদন করতে পারে। সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারগুলি বলবৎ ও কার্যকর করার জন্য বন্দী, প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা ও উৎপ্রেষণ এই ৫ প্রকার লেখ্য নির্দেশ বা আদেশ জারি করতে পারে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। অনুরূপভাবে ভারতীয় সংবিধানের ২২৬ নং ধারা অনুযায়ী অঙ্গরাজ্যগুলির হাইকোর্ট সমূহ আদেশ বা নির্দেশ জারি করে অধিকারগুলি সংরক্ষণের ব্যবস্থা করতে পারে, তবে হাইকোর্টের এই ক্ষমতা কোনোভাবেই সুপ্রিম কোর্টের ক্ষমতাকে ক্ষুণ্ণ করতে পারে না। সংবিধানে উল্লেখিত ৫ প্রকারের লেখ্য আদেশ বা নির্দেশগুলি হল: 1. বন্দী প্রত্যক্ষীকরণ। বন্দী প্রত্যক্ষীকরণ কথাটির অর্থ হল সশরীরে হাজির করা। আটক হওয়া কোনো ব্যক্তি এই লেখ্যের জন্য আবেদন জানালে আদালত নির্দেশ জারি করে আটক ব্যক্তিকে আদালতে সশরীরে হাজির করার নির্দেশ দেয়। এরপর আদালত বিচার করে দেখে যে আবেদনকারীকে বিধিসম্মতভাবে আটক করা হয়েছে কিনা। আদালত যদি মনে করে আটক বিধিসম্মত নয়, তাহলে আদালত আটক ব্যক্তিকে মুক্তির নির্দেশ দেয়। কোনো ব্যক্তি যাতে বেআইনিভাবে আটক না থাকে তা দেখাই এই লেখ্যের উদ্দেশ্য। 2. পরমাদেশ। পরমাদেশ শব্দটির অর্থ আমরা আদেশ দিচ্ছি। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এই আদেশ জারি করে কোনো অধস্তন আদালত, ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারকে নিজ নিজ দায়িত্ব পালনে ও জনস্বার্থ সম্পর্কিত কর্তব্য সম্পাদনে বাধ্য করতে পারে। তবে রাষ্ট্রপতি বা রাজ্যপালদের বিরুদ্ধে পরমাদেশ জারি করার ক্ষমতা আদালতের নেই। প্যারা শেষ। 3. প্রতিষেধ। প্রতিষেধ কথাটির অর্থ নিষেধ করা। ঊর্ধ্বতন আদালত নিম্নতন আদালতকে এই নির্দেশ জারি করে তার নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দিতে পারবে। প্যারা শেষ। 4 নম্বর অধিকার পৃচ্ছা। অধিকার পৃচ্ছা এর অর্থ হলো কোন অধিকারে কোনো ব্যক্তি যদি এমন পদ দাবি করে যে পদের যোগ্যতা তার নেই, তখন আদালত অধিকার পৃচ্ছার মাধ্যমে এই দাবির বৈধতা বিচার করে দেখে। দাবিটি অবৈধ প্রমাণিত হলে সেই ব্যক্তিকে পদচ্যুত করা হয়। প্যারা শেষ। 5. উৎপ্রেষণ। উৎপ্রেষণ কথাটির অর্থ হলো বিশেষভাবে জ্ঞাত হওয়া। অধস্তন কোনো আদালত বা বিচার বিভাগীয় ক্ষমতাসম্পন্ন কোনো প্রতিষ্ঠান নিজ এখতিয়ারে বাইরে গিয়ে বা অন্যের এখতিয়ারে আত্মসাৎ করে বিচার করে কোনো রায় দিলে এই নির্দেশ জারি করে সেই রায় নাকচ করে দেওয়া যায় এবং নতুন করে শুনানির জন্য মামলাটিকে উচ্চ আদালতে পাঠানোর কথা বলা যায়। প্যারা শেষ। ব্যতিক্রম। পৃষ্ঠা 93। ভারতীয় নাগরিকদের শাসনতান্ত্রিক অধিকারগুলি নিরঙ্কুশ নয়। কতকগুলি কারণে এই অধিকারগুলির উপর বাধা নিষেধ আরোপ করা যায়, যেমন: রোমান 1 দেশে জরুরি অবস্থা জারি থাকলে। রোমান 2 ভারতের কোনো অঞ্চলে সামরিক শাসন চালু থাকলে কোনো সরকারি কর্মচারী বা অন্য কোনো ব্যক্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কোনো অবৈধ কাজ করলে সংসদ আইন করে অবৈধ কাজকে বৈধ বলে ঘোষণা করতে পারে। রোমান 3 সশস্ত্র বাহিনী বা জনশৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত কর্মীরা যথাযথভাবে কর্তব্য সম্পাদন করার জন্য কতখানি মৌলিক অধিকার ভোগ করতে পারে তা পার্লামেন্ট আইনের মাধ্যমে স্থির করে দিতে পারে। প্যারা শেষ। এই উত্তরটি শেষ, অর্থাৎ 7 নম্বর উত্তরটি শেষ। 7 নম্বর উত্তরটি একটা ছক করে দেখানো হয়েছে। ছকের মাঝে লেখ নির্দেশ বা আদেশ জারি।
1 বন্দি প্রত্যক্ষীকরণ, 2 পরমাদেশ, 3 প্রতিষেধ, 4 অধিকার পৃচ্ছা এবং 5 উৎপ্রেষণ। উত্তরটি শেষ। বক্সের মধ্যে মন্তব্য। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলির ওপর কিছু সীমাবদ্ধতা থাকলেও একথা বলা যায় যে শাসনতাত্ত্বিক প্রতিবিধানের অধিকারগুলির মাধ্যমে নাগরিকদের অন্যান্য অধিকারগুলি সুনিশ্চিত করা। বক্সের মধ্যে মন্তব্য শেষ। 8 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় বর্ণিত গ্রেফতার বা আটক সংক্রান্ত ব্যবস্থাদি সহ নিবর্তনমূলক আটক আইন সম্পর্কে আলোচনা করো। উত্তর, ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় বর্ণিত গ্রেপ্তার বা আটক সংক্রান্ত ব্যবস্থাদি সহ নিবর্তনমূলক আটক আইন। ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় গ্রেপ্তার বা আটক আইন সংক্রান্ত ব্যবস্থাদি লিপিবদ্ধ করে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করা হলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেপ্তার বা আটকের কারণ জানাতে হবে। আটক ব্যক্তিকে তার আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার দিতে হবে। থার্ড ব্র্যাকেটে 22-2 নম্বর ধারা থার্ড ব্র্যাকেট শেষ। গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটবর্তী জেলাশাসকের আদালতে হাজির করতে হবে এবং জেলাশাসকের অনুমতি ছাড়া অতিরিক্ত সময় তাকে কোনোভাবেই আটক করে রাখা যাবে না। এটি থার্ড ব্র্যাকেটে 22-3 নম্বর ধারা থার্ড ব্র্যাকেট শেষ। তবে শত্রু ভাবাপন্ন বিদেশি এবং নিবর্তনমূলক আটক আইনে ধৃত ব্যক্তিদের ক্ষেত্রে উল্লিখিত নিয়মগুলি কার্যকর হবে না। কোনো বিপজ্জনক বা গুরুত্বপূর্ণ অপরাধের ব্র্যাকেটে যেমন প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক, জাতীয় নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে ব্র্যাকেট ক্লোজড আশঙ্কার ভিত্তিতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার ও আটক করা হলে সেই আটককে নিবর্তনমূলক আটক বলে। সংবিধান অনুসারে ভারতের সংসদ ও রাজ্য আইনসভাগুলি নিবর্তনমূলক আটক আইন প্রণয়ন করতে পারে। এই আইন প্রণয়নের ক্ষমতা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। সেই কারণে রাজ্য ও কেন্দ্রীয় আইনের মধ্যে কোনো অসঙ্গতি দেখা দিলে রাজ্য আইনের অসামঞ্জস্যপূর্ণ অংশ বাতিল বলে গণ্য হবে। নিবর্তনমূলক আটক সম্পর্কিত বিভিন্ন বিষয় সংবিধানের 22-4 থেকে 22-7 নম্বর ধারার মধ্যে বিশদে আলোচনা করা হয়েছে। 44তম সংবিধান সংশোধনী আইনে সংবিধানের 22-4 থেকে 22-7 নম্বর উপধারাগুলির কিছু পরিবর্তন করা হয়। বর্তমানে উপদেষ্টা পর্ষদের অনুমতি ছাড়া নিবর্তনমূলক আটক আইনের কোনো ব্যক্তিকে 2 মাসের বেশি আটক রাখা যায় না। হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশক্রমে মোট 3 জন বিচারপতিকে নিয়ে এই পর্ষদ গঠিত হবে। ভারতের সংবিধান চালু হওয়ার অব্যবহিত পরে নিবর্তনমূলক আটক আইন প্রণীত হয়। পরবর্তীকালে মিসা, কাফে, পোসা, নাসা, পোটো প্রভৃতি চালু করা হয়। প্যারা শেষ। প্যারা আরম্ভ। প্রসঙ্গত বলা যায়, বর্তমানে অবৈধ কার্যকলাপ বন্ধনী বা ব্র্যাকেটের মধ্যে প্রতিরোধ আইন নামে একটি নতুন আইন ব্র্যাকেটের মধ্যে দ্য আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট ব্র্যাকেট বন্ধ বা ক্লোজড সংশোধিত অবস্থায় সক্রিয় রয়েছে। নিবর্তনমূলক আটক আইনে নিঃসন্দেহে ব্যক্তি স্বাধীনতার বিরোধী। পৃথিবীর অন্য কোনো গণতান্ত্রিক দেশে স্বাভাবিক অবস্থায় এই ধরনের আইন দেখা যায় না। বিচারপতি পাতঞ্জলি শাস্ত্রী একে ব্যক্তি স্বাধীনতার উপর প্রচণ্ড আক্রমণ বলে অভিহিত করেন। প্যারা শেষ। 8 নম্বর প্রশ্নের উত্তরও শেষ। 9 নম্বর প্রশ্ন। ভারতের সংবিধানে উল্লেখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকারটি আলোচনা করো। উত্তর, ভারতের সংবিধানে উল্লেখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার। বহু জাতি অধ্যুষিত বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক দেশ ভারতে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মৌলিক অধিকার। সংবিধানের 29 এবং 30 নম্বর ধারায় সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্যারাশেষ 1 নম্বর। 29 নম্বর ধারা। সংবিধানের 29 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে যে ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী সমস্ত শ্রেণীর নাগরিকের ভারতের যে কোনো স্থানে ভাষা, লিপি ও সংস্কৃতির রক্ষণাবেক্ষণের অধিকার রয়েছে। এই সঙ্গে আরও বলা হয়েছে যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম, জাতি, বর্ণ বা ভাষা বিভেদজনিত কারণে কোনো নাগরিককে ভর্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তারা শেষ 2
30 নম্বর ধারা। 30 নম্বর ধারায় বলা হয়েছে যে প্রতিটি ধর্মীয় বা ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সাহায্য দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করবে না। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধর্মের ভিত্তিতে কোনো আসন সংরক্ষণ করা চলবে না। রাষ্ট্র যদি কোনো সংখ্যালঘু শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি অধিকার করতে চায় তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রকে সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে। এখানেই 9 নম্বর প্রশ্নের উত্তর শেষ। বক্সের মধ্যে মন্তব্য: সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানে মৌলিক অধিকারের তালিকা লিপিবদ্ধ হওয়ায় ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র আরও উজ্জ্বল হয়েছে বলে অনেকে মনে করেন। বস্তুত ধর্ম, ভাষা ও গোষ্ঠীগত সংখ্যালঘুদের নিজেদের ভাষা ও সংস্কৃতি এবং শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করার যে দৃষ্টান্ত সংবিধানে দেখানো হয়েছে পৃথিবীর অন্য কোথাও তা প্রায় নেই বললেই চলে। এই কারণে 1992 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট সংস্কৃতি ও শিক্ষা বিষয়কে অধিকারের গুরুত্ব সম্পর্কে এক রায় দান করতে গিয়ে বলে, শিক্ষার অধিকার হলো মৌলিক অধিকারের সহযোগী। ব্র্যাকেট মধ্যে রাইট টু এডুকেশন ইজ concomitant টু ফান্ডামেন্টাল রাইট, ব্র্যাকেট ক্লোজড। মন্তব্য শেষ বক্সের মধ্যে। এই সঙ্গে 9 নম্বর প্রশ্নের উত্তরও শেষ।